সব আদরের নামগুলো নারী। নারী তো সৃষ্টি তো করে নারী। কারণ ভোটের মাঠ হচ্ছে একটা কম্পিটিটিভ একটা স্পেস, এটা চিন্তা করতে হবে। জি, আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আপনাকে তো আপনার মাই শেখায়। আমরা ইনশাল্লাহ সামনে 33% দেওয়ার জুলাই সনদে আমরাও স্বাক্ষরকারী একটি দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানেই আছেন, ঘরে কিংবা বাইরে, দেশে কিংবা প্রবাসে, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন, এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের মাই টিভি সংলাপ। আজকের সংলাপে আমরা কথা বলবো রাজনীতিতে নারী, কারণ আমরা জানি যে নারী মা, নারী সহধর্মিণী, নারী বোন, নারী কন্যা কিংবা নারী সকল আদরের যে ডাকগুলো, ফুপু, খালা, চাচি, এই সকল আদরের ডাকের সাথেই এই নারী রয়েছেন। আমরা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো, রাজনীতিতে কিংবা অন্যান্য কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী শাম্মী আক্তার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা শুনবো। প্রথমেই যাচ্ছি সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী শাম্মী আক্তার। শাম্মী আক্তার, আপনার কাছেই শুরু করি। 2.33% নারীদের অবস্থান, এই অবস্থানটাকে আপনি কিভাবে এবার ব্যাখ্যা করবেন, এখানে একটু আসতে চাই। এবং এই সংসদে সেই নির্বাচিত প্রতিনিধি নারী এই অবস্থান, সামনে হয়তো সংরক্ষিত আসনে যাবেন, সব কিছু মিলে নারী অধিকারের জন্য কিংবা নারীর ক্ষমতায়নের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবে এই সংখ্যা দিয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। সহ আলোচক আছেন জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাবেকুন নাহার, ওনাকেও শুভেচ্ছা। দেখুন, বাস্তবতা হচ্ছে নারীর চলার পথ কখনোই মসৃণ ছিল না, এখনও নাই। তবে আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতে হবে। সেই চলার পথটা মসৃণ করবার জন্যই আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রাম, যেভাবেই আপনি বলেন না কেন, যাই আমরা করছি সেটা কিন্তু আমাদের চলার পথটাকে আরও মসৃণ করবার জন্য, পরবর্তী প্রজন্ম যেন তাদের অধিকারটা বুঝে নিতে পারে, সমুন্নত রাখতে পারে, সেই জন্যই কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। এখন স্বাধীনতা পরবর্তী সময়ে আপনি বললেন যে সবচেয়ে কম প্রতিনিধিত্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে কম প্রতিনিধিত্ব কিভাবে হয়? গ্র্যাজুয়ালি তো আপনি নারীদেরকে সামনে এগিয়ে নেবার জন্যই আপনি প্রথমে এটা ধরেন, সংরক্ষিত নারী আসন যখন প্রবর্তন করা হয় 15টা আসন ছিল, পরবর্তীতে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে 30-এ উন্নীত করেন, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে 45-এ নিয়ে যান, তারপরে এটা 50-এ যায়। তো এটা তো ধারাবাহিকভাবে এই পর্যায়ে এসছে। এখন আপনি বলেন যে সাধারণ আসনগুলোতে নারী যখন নির্বাচন করতে চায়, নারীকে দয়ার চোখে, করুণার চোখে দেখতে খুব সুবিধাজনক মনে হয় নারীকে আমরা অ্যানলাইট করছি, নারীকে আমরা এগিয়ে দিচ্ছি, নারীকে একটা পর্যায় পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। কিন্তু যখনই নারী তার অধিকারকে বুঝে নিতে চায়, এক্সকিউজ মি, যখন তার অধিকারটা সে বুঝে নিতে চায়, যখন তার অধিকার নিয়ে সে কথা বলে, তখনই তার রাস্তা টেনে ধরা হয়, তাকে দমন করা হয়, তাকে তার প্রাপ্য মর্যাদা এবং অধিকারটা বুঝে নিতে দেওয়া হয় না। এখন দেখেন, এই যে বাংলাদেশে বিবদমান যে রাজনৈতিক দলগুলো, বিএনপি তো তাও মানে একজন ধরেন বহিষ্কৃত, আমাদের সাবেক বিএনপি, বাকি 6 জন আমাদের বিএনপি থেকে নির্বাচিত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি অবস্থা? সেখানে তো আরও করুণ দশা। সেখানে তো নারীরা নির্বাচন করার চিন্তাও করতে পারেনি, বা তাদেরকে সেভাবে দেওয়া হয়নি সেই সুযোগটা। তাহলে নারীরা সব করতে পারবে। আপনি বলছিলেন যে সব আদরের নামগুলো নারী। নারী তো সৃষ্টি তো করে নারী, মানে লাইফ ইজ হানি। এই লাইফটাকে মানে উপরে আল্লাহ, অবভিয়াসলি আল্লাহ আছেন, এবং নারী যে তার গর্ভে ধারণ করে, আপনি সৃষ্টির সেরা জীব বলেন, আশরাফুল মাকলুকাত বলেন, যেভাবেই আপনি বলেন, সেই যে সৃষ্টির জায়গাটা, সেটাকে তো নারী তার গর্ভে ধারণ করে। তাহলে নারী তার গর্ভে ধারণ করে মানব জাতিকে পৃথিবীতে মানে নিয়ে আসতেছে। অবভিয়াসলি আল্লাহ নিয়ে আসতেছেন, তারপর নারীর ভূমিকা এখানে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তাই এই যে নারী নিয়ে আসতেছে, প্রতিদিন আপনি যখন দিনটা শুরু করেন, সেটা আপনার এক কাপ চায়ে হোক, সেটা র চা হোক বা দুধ চা হোক, আপনার বোন হোক, মা হোক, আপনার স্ত্রী হোক বা কন্যা হোক, কোনো না কোনো নারীর হাত দিয়েই কিন্তু আপনার দিনটা শুরু হচ্ছে। তাহলে আপনি বছরে একদিন নারী দিবস করছেন, আন্তর্জাতিক নারী দিবস করছেন,
প্রতিদিন নারীর কাছে কৃতজ্ঞ থাকেন না। এই নারী তো আপনাকে পৃথিবী দেখিয়েছে। অবশ্যই। নারীর 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 কাছ থেকেই তো আপনি আপনার যেটা আপনার ভাষাটা, যেটা মাতৃভাষাই বলেন, যে ভাষাই বলেন, আপনি যে ভাষায় কথা বলেন, সেই ভাষাটা আপনাকে তো আপনার মাই শেখায়। তো আপনি প্রথম বুলি যেটা আপনি বলেন, সেটা মার কাছ থেকে আপনি শিখেন। এই যে সম্মানের জায়গা, সেই জায়গাটায় নারীকে রেখে, নারী সব করতে পারে, সৃষ্টি করতে পারে, লালন করতে পারে, আপনাকে জীবনের শিক্ষা দিতে পারে, পাঠ দিতে পারে। তো সেই নারীকে তার প্রাপ্য অধিকার দিবার সময় আপনি তাকে বঞ্চিত করছেন। আপনি তার হকটা, তার প্রাপ্য হকটা থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। আপনি তখন সুকৌশলে তাকে নানান প্রলেপ দিয়ে আপনি সেটাকে সংরক্ষিত আসন বলেন বা অন্য কিছু বলে তাকে বুঝ দেওয়ার চেষ্টা করছেন। কেন? আপনি আপনি যদি পুরুষরা পারে, তাহলে কেন নারীরা পারবে না? আমার দেশের নারী সেই রুকসানা পাইলট হয়নি? আমার দেশের নারীরা আমার আমার সবচেয়ে প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাননি? তিনি গণতন্ত্রের জন্য তার নিজের জীবন বিপন্ন করেননি, প্রাণ বিসর্জন দেননি, এত কিছু করেছেন। তিনি তো একজন নারীই ছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এই যে রাজনীতিতে তার এই যে পদার্পণ এবং একটি দলকে সুসংগঠিত করা, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করা, লড়াই করা এবং একটি দলকে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে যাওয়া জনগণের ভালোবাসায়, এটা তো খুব কোমল মসৃণ পথে হয়নি। কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেটা করেছেন। তাহলে নারী তো পারে, নারী একটা দেশকে এগিয়ে নিতে পারে, জাতিকে এগিয়ে নিতে পারে। তাহলে এই বঞ্চনা কেন? এই বঞ্চনা কেন? সেই প্রশ্ন তো তোলাই যায়, তোলাও হচ্ছে। আপনি যেমনটা বললেন যে নারীকে টেনে ধরা হয়, এক্ষেত্রে চলার পথে কি শুধু নারীকেই টেনে ধরা হয়? পুরুষরাও যদি এগিয়ে যেতে থাকে তখনও তো প্রতিদ্বন্দ্বিতা তাদেরও পড়তে হয়। সেটি কি আপনি কিভাবে দেখবেন? সেটা খুব রেয়ার, কিন্তু নারীদের ক্ষেত্রে এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীরা, একজন নারী, এই যে আমি আপনার এখানে আসার পরে ওনার সাথে এমনি কথা হচ্ছিল, একজন নারী খুব সহজভাবে তো আসতে পারে না এই জায়গাটায়। তাকে তার সংসার, তার সন্তান, তার পরিবার সব কিছু সামলে সে রাজনীতিতে সময় দেয়। তার জন্য কি এটা খুব সহজ বিষয়? কখনোই সহজ বিষয় না। একজন বিবাহিত নারী যখন একজন মানে একটা যৌথ পরিবারে যায়, যখন সেখানে শ্বশুর শাশুড়ি থাকে, সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন, সকলে যে এই রাজনীতিকে সহজভাবে নেন, ভালোবেসে নেন, তা তো না। তাহলে একজন নারী প্রতিদিন তো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তাকে আগাইতে হচ্ছে। শুধু রাজনীতি কেন, আপনি কর্পোরেট অফিসগুলোতেও যদি যান, যে কোনো পেশায় যদি যান, আপনি দেখবেন নারীর পথটা কিন্তু সহজ না। তাদেরকে স্ট্রাগল করেই এগোতে হয়, স্ট্রাগল করেই এগিয়ে যেতে হয়। সেটি আপা আপনার কাছে আমি ফিরবো। আমি একটু যাচ্ছি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী আপনার কাছে, আপনার এই বিষয়ে কথা শুনবো। তবে যেমন সুনির্দিষ্টভাবেই শাম্মী আক্তার বলেছেন যে তাদের দল থেকে তবু প্রতিনিধিত্ব নির্বাচন করার জন্য দেয়া হয়েছিল, সেক্ষেত্রে অন্য দলের সেই সংখ্যাটা নেই। যদিও এ নিয়ে আপনাদের বক্তব্য শুনেছি, তারপরও একটু শুনি। জামাত কিন্তু এবছর নির্বাচনে তাদের প্রার্থী দেয়নি, তো সেক্ষেত্রে তাদের চিন্তা কি আসলে? আচ্ছা, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে। আসলে এই বিষয়টা নিয়ে বারবারই আমাদের ওপিনিয়ন দেয়া হয়েছে যে আপা যে বিষয়টা বললেন যে নারীদের সমাজে নিরাপত্তা, মর্যাদা, এটা কতটুকু আছে, এটা সবার আগে কিন্তু এই প্রশ্নটা এবং এই বিবেচনাটা আমাদের মধ্যে ছিল। কারণ আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক একটা পার্টি না। আমরা সব সময় চিন্তা ভাবনা গবেষণার মাধ্যমে একটা স্টেপ নিয়ে থাকি যে ইমোশনালি আমাদের নারী দিয়ে দিতে হবে এই কয়জন, বা অন্যরা দিচ্ছে আমাকেও দিতে হবে। আমরা কিন্তু এত হালকাভাবে বিষয়গুলো বিবেচনা করিনি। কারণ ভোটের মাঠ হচ্ছে একটা কম্পিটিটিভ একটা স্পেস, এটা চিন্তা করতে হবে। এবং আমরা 24-এর পরে একটা পর্যায়ে এসেছি যে অনেক স্বপ্ন নিয়ে, মানুষ আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু 24 হয়েছে, অনেক প্রাণের বিনিময়ে 24 এসেছে। সুতরাং এখানে প্রতিটা স্টেপ আমাদের খুব চিন্তা ভাবনা করে বাস্তবতার আলোকে নিরিখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এখানে প্রথমত যেটা, যে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একটা পরামর্শ ভিত্তিক একটা দল, আপনারা জানেন। এবং এই যে অ্যাডভাইজারি কমিটি আছে, এখানে নারীরা 1/3 নারী এখানে, হ্যাঁ। এবং পরামর্শ ইয়েতে তো আপনার প্রায় 43%। আর হচ্ছে আপনার কর্মপরিষদ যেটা, সেখানে কিন্তু 1/3 নারী আমাদের। সব মিলিয়ে নারীদের পার্টিসিপেশন, নারীদের ওপিনিয়ন, নারীদের ডিসিশন মেকিং, পলিসি মেকিং, এগুলোতে নারীদের অবারিত সুযোগ আছে। সেক্ষেত্রে নারীদেরও মতামত নেওয়া হয়েছে এখানে। এবং আমাদের পরামর্শ যে সভা আছে, সেটার মধ্যে
শুরার যে মেম্বার যারা আছে সবার পরামর্শক্রমে যেটা চিন্তা করা হয়েছে, আমাদের মতামত নারীদের পক্ষ থেকে, নারীরা বিগত সময়ে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আমাদের 100 মেম্বার ছিল, তারপরে 38 আপনার ওয়ার্ড কাউন্সিলর ছিল, তারপর আপনার ভাইস চেয়ারম্যান ছিল আপনার 48। আমরা কিন্তু লোকাল গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কেন এখন এবার দিলাম না? এটা হচ্ছে যেহেতু আমরা 11 দলীয় জোটের জন্য অনেকগুলো আসন ছেড়ে দিতে হচ্ছে আমাদের। এই জোটের তো আমাদের চিন্তা সবারই আছে, সবাই চিন্তা করে যে আমরা ক্ষমতায় পাওয়ারে যাব, সেভাবে আমাদের প্রত্যেকটা আসনকে বিন্যাস করা হয়েছে। এবং সেখানে চিন্তা করা হয়েছে আমাদের যে নারীকে দেওয়ার মতো এখন যে পরিবেশটা দরকার, যে সিকিউরিটি ইনশিওর করা দরকার, এই পরিবেশটা এখন আসেনি। কারণ বাংলাদেশের সোশিও কালচারাল একটা সাইড আপনাদের বিবেচনা করতে হবে। সবাই জানে যে নারীদেরকে এখনও গ্রহণ করার মতো আমাদের মাস পিপল কিন্তু এখনও রেডি না, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ এই রেজাল্ট কিন্তু তাই এসেছে। আপনি দেখেন এই বামপন্থী যে গ্রুপটা করেছে তারা কিন্তু 16-র উপরে, 16 কি 26 আমার ইকুইটি এটা মনে নেই, একজন নারীও কিন্তু আসতে পারেনি, তারা এতগুলো নারীকে দিয়েছে। আবার ভোটের রেশিওগুলো দেখেন, বা বিএনপি থেকেও যারা এসেছেন কয়েকজন নারী এসেছেন, তারাও কিন্তু তার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, বিএনপির হার ভালো, বিজয় হার হচ্ছে 33%, সরি বেশি আরো, কারণ হচ্ছে 10 জনের মধ্যে তারা 6 জন নির্বাচিত হয়েছে। কিন্তু এবার এই বছর 85 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিভিন্ন দলের 66 জন, স্বতন্ত্র ছিল 19 জন। তো এই বিষয়ে বিবেচনা করে আমরা সোশিও কালচারাল অবস্থা, নারীর সিকিউরিটি এনশিওর করা, এবং জামাতকে দেখবেন কখনো নারীদেরকে মিছিলের সামনে তারা এগিয়ে দেয় না। আমরা কখন রাস্তায় নেমেছি, যখন আমাদেরকে সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে। এই জন্য আমরা একটা দায়িত্ব নিয়ে নারীদের ভূমিকাকে সবসময় আমরা প্লেস করার চেষ্টা করি। সেদিক থেকে আমরা সামনে জুলাই সনদে যেহেতু স্বাক্ষর করেছি, এবং এখানে আপনারা জানেন যে মিনিমাম বলা হয়েছে 5%, তাই না? তার চেয়েও আপনার হচ্ছে 33% কিন্তু ম্যাক্সিমাম। আমরা ইনশাল্লাহ সামনে 33% দেওয়ার জুলাই সনদে আমরাও স্বাক্ষরকারী একটি দল, এবং এটা বাস্তবায়ন হলে সামনে ইনশাল্লাহ আমাদের নারীকে দেখবেন। এবং এই যে সামনে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আসছে, অলরেডি আমাদের সব নমিনি রেডি হয়ে গেছে, আমাদের হ্যাঁ প্ল্যান হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা সামাজিক অবস্থাটা, মাসল পাওয়ার, মাসলম্যান, এই যে মানি, এগুলো যে সয়লাভ আমরা ভোটের মাঠে দেখেছি, এবং আমাদের নারীরা ক্যাম্পেইন করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়েছে, এতটা তাদের সহিংসতার মধ্যে পড়তে হয়েছে। তো এখানে একজন নারী যখন ক্যান্ডিডেট হতো তখন কি পরিমাণ সহিংসতার মধ্যে হতো। আপনারা রাজশাহীতে দেখেছেন প্রকাশ্যে একজন নারীকে মানে হাত দিয়ে আঘাত করা হয়েছে, রাস্তা তাকে মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে একজন ক্যান্ডিডেটকে। সুতরাং আমরা এই সার্বিক বিচারে আমরা এই ইয়েতে না দিলে আমরা সামনে ইনশাল্লাহ 100% নারীদেরকে সুযোগ দেওয়ার চিন্তা আমাদের রয়েছে। দলীয় প্ল্যাটফর্মে আপনি বলেছেন যে আপনাদের শুরায় রয়েছে, কর্মপরিষদ রয়েছে, আপনাদের সর্বোচ্চ পরিষদ কোনটা? আমাদের সর্বোচ্চ পরিষদ হচ্ছে নির্বাহী, যেটা হচ্ছে নীতি শুরা থেকে আপনার যে চিন্তা ভাবনা এবং যে সিদ্ধান্তগুলো, প্রস্তাবনাগুলো যেগুলো যায়, সেটা আপনার নির্বাহীতে সেটা এক্সিকিউশন হয়। অন্যদের প্রেসিডিয়াম বা স্থায়ী কমিটি যেটা, ওই স্ট্যাটাসে আপনাদের নির্বাহী। তো আশার দিক হচ্ছে আমরা কয়েকদিন আগে আপনাদের দেখেছি যে কর্মপরিষদে আপনাদের এক্সিকিউটিভ কমিটিতে বাড়ানো হয়েছে। জি, আপনাদের কর্মপরিষদ মানে সেক্রেটারিয়েটে অ্যাড করা হয়েছে, কিন্তু আপনাদের নির্বাহীতে এখনো আমরা ওরকম তালিকা দেখিনি। এটি কি অন প্রসেসিং নাকি? অন প্রসেস, এটা আগামী সেশন, আমাদের যেহেতু নির্বাচনের কারণে এই সেশনটা ধরতে আমাদের দেরি হয়েছে, নির্বাচনটা প্রায়োরিটি দিয়ে সামনে আমাদের অন প্রসেসে আছে। মানে ওখানে নারী যাওয়ায় তো কোনো সমস্যা নেই? না, আমাদের কোনো রকম গঠনতান্ত্রিক বা আমাদের নিয়মতান্ত্রিক দিক থেকে কোনো নিষেধ নেই এবং সমস্যাও নেই। আমরা আশা করছি সেখানে আমাদের প্রতিনিধি থাকবে। জি, ধন্যবাদ। আমি একটু আপা আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে জামাত ইতিমধ্যেই স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে যতটুকু বোঝা যাচ্ছে যে তারা কাজ করে ফেলেছে। আপনি একটা ডিস্ট্রিক্টেরও, কেন্দ্রীয় বিএনপির ছাড়াও আপনি হবিগঞ্জের দায়িত্ব পালন করছেন, বিএনপির নেত্রী, ওখানে সভানেত্রী। এখন ঠিক সভানেত্রী না, আমি ওখানে সমন্বয়ের দায়িত্বটা আপনি তো পালন করছেন। আমি জয়েন্ট কনভেনার, এখন সিনিয়র জয়েন্ট কনভেনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেকেন্ড ম্যান। তো আপনারা তৃণমূল নাই, ঠিক আছে, ফার্স্ট ম্যান নাই যেহেতু, তার মানে মূল লোকই বলা যায়, একদম সেই তৃণমূল কিংবা সেন্ট্রাল, সেগুলো আপনারা কতটুকু এগিয়েছেন? কারণ হচ্ছে যে সব মানুষ তো প্রত্যাশা করছে যে জাতীয় সরকার নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, স্থানীয় সরকার পর্যায়ে হয়তো নির্বাচন শুরু হবে, সবাই প্রত্যাশা তাই করছে। বিএনপির নারীরা অনেক স্মার্ট, অনেক আগানো, তারা রাজনীতিতে তাদের ভূমিকা
তৃণমূল থেকে যেরকম রেখে আসছে সেন্ট্রালেও রাখছে। তো আমাদের অনেক নারী সদস্য আছেন যারা মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন, কাউন্সিলর হয়েছেন। এদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং হয়েছে। দলের প্রস্তুতি সবসময়ই থাকে একটি নির্বাচন যখন আসবে সেটাকে মোকাবেলা করবার জন্য আমাদের প্রার্থীগুলো যাতে আমরা বাছাই করতে যাতে ভুল না করি, সেই প্রস্তুতি বিএনপি সবসময়ই ছিল, আছে। এটা নিয়ে আমরা ওরিড না। নির্বাচন যখন আসবে যথাসময়ে তখন লোক প্রচার করা হবে আর কি, কারা আপনি হচ্ছে কেন। নারীদের টেনে ধরার বিষয়টি দেখছেন, সার্বিক অবস্থার বিষয় আসলে টেনে ধরার বিষয়টা আমি এই জন্য বলছি, জি যেটা উনি অস্বীকার করে গেলেন সুকৌশলে। উনি বললেন যে ওনাদের সব জায়গায় আছে, কিন্তু ওনারা বিশ্লেষণ করে ওনারা জাতীয় সংসদের নির্বাচনে নমিনেশনটা ওনারা মানে চান নাই এবার। মানে এটা খুবই মজার বিষয়। কে না চায় জনগণের ভোটে নির্বাচিত হইতে? একজন রাজনীতিবিদের মানে মূল ডেস্টিনেশনটা কি? জনগণের ভোটে সে নির্বাচিত হবে, এটাই তো। পার্লামেন্টে যাবে, এটাই তো। জনগণের নেতা হবে, এটাই তো। সংরক্ষিত আসনে হবে, এইটা তো ড্রিম না। ড্রিম হবে জনগণের ভোটে নির্বাচিত হওয়া। তো সেই জায়গাটায় উনি হয়তো ওনার দলের বাধ্যবাধকতার কারণে অস্বীকার করে গিয়েছেন সুকৌশলে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আরেকটু উদার হতে পারত। 17 বছর যেখানে ভোটাধিকার প্রয়োগের জন্য এত লড়াই, এত সংগ্রাম, মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, যেভাবেই আমরা বলি না কেন, এই সংসদে আরও বেশি নারীকে যদি মূল্যায়ন করা হতো সেটি অনেক সুন্দর দেখাতো, সেটি ভালো হতো। এবং যেই নারী 52 ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছে বাংলাদেশে, যেই নারী 71-এর মুক্তিযুদ্ধ করেছে, যেই নারীর 90-এর গণঅভ্যুত্থানে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যেই নারী 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, সেই নারীকে আপনি মানে কিসের দোহাই দিয়ে আপনি মানে উনি যেটা বললেন যে হচ্ছে কি মানে মানে পাশ করতে পারবে না, বা উনি বারবার একটা জিনিস খালি মানে সিকিউরিটি সেফটি এগুলো বলছিলেন যে মিছিলের সামনে তাদেরকে দেওয়া হয় না। যেই নারী অস্ত্র হাতে যুদ্ধ করেছে সে মিছিলের আগে যাবে না পরে যাবে এটা নির্ধারণ তো সেই করেছে। মুক্তিযুদ্ধে তো সে কারো করুণায় যায়নি, সে তার নিজের সিদ্ধান্তে গিয়েছে। যেই নারী আন্দোলনে গিয়েছে, 24-এর গণ অভ্যুত্থানে নেমেছে, সে তার নিজের সিদ্ধান্তে নেমেছে। সে যদি ভয় পেত, সে যদি সাহসী না হতো, তাহলে তো ওই গুলির সামনে গিয়ে দাঁড়াতো না। আমরা যখন জলকামানের সামনে দাঁড়িয়েছি ফ্যাসিস্ট রেজিমের ওই সময়টাতে, আমরা তো মৃত্যুকে হাতে নিয়ে দাঁড়িয়েছি যে আমার উপরে ওই জলকামান উঠিয়ে দিতে পারে। আমরা ওর সামনে গিয়ে যখন দাঁড়িয়েছি, আমরা ভয়টাকে জয় করেই তো এখানে গিয়ে দাঁড়িয়েছি। আমরা মনে করেছি মানুষের অধিকারটা আমাদেরকে আদায় করার জন্য এই কাজটা আমাদের করতে হবে, আমরা করেছি। তাহলে আমরা সব করতে পারলাম, আমরা নির্বাচনে ভোটে জিতব না এই চিন্তা করে যদি নমিনেশন না দেওয়া হয়ে থাকে, বা রাজনৈতিক দলগুলো যদি নারীদেরকে পিছনে রাখে, এটা কি নারীর অধিকার যখন সে বুঝে নিতে চায় তখন টেনে রাখা না? আপনি শুধু সংরক্ষিত আসনে তাকে দেবেন, আপনি তাকে বলবেন ক্ষমতায়ন করছেন। প্রকৃত ক্ষমতায়ন তো সে যখন জনগণের ভোটে নির্বাচিত হবে তখনই হবে, কারণ তার একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি থাকবে, সেখানে সে অ্যাকাউন্টেবল থাকবে, সেখানের মানুষের কাছে সে অ্যাকাউন্টেবল থাকবে, তাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। আর আপনি যদি এই যে সংরক্ষিত আসন, এগুলো তো শুভঙ্করের ফাঁকি অনেক আছে। আপনি এই যে কাউন্সিলরের যে ওয়ার্ড পর্যায়ে যে হয়, 3টে ওয়ার্ড মিলে একটা নারীকে আপনি নির্বাচন করতে দেন, একটা ওয়ার্ডে একটা পুরুষ নির্বাচন করে, তাহলে 3টে ওয়ার্ডে 3টা পুরুষ কাউন্সিলর, আর ওই 3টা ওয়ার্ড মিলে আপনি একটা নারীকে দিচ্ছেন। সে যখন এখানে যাচ্ছে, এ বলছে যে এটা তো আমার ওয়ার্ড, তুমি ওইদিকে যাও। ওইখানে গেলে সেই পুরুষটাও বলছে যে তুমি ওখানে যাও। তার মানে লাইক এ ফুটবল মেয়েটা ঘুরতে থাকে, কিন্তু মেয়েটার কোনো নির্দিষ্ট জায়গা হয় না। যেমন মেয়েদের কোনো বাড়ি হয় না, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তারপরে ছেলের বাড়ি, কিন্তু নিজের কোনো বাড়ি হয় না। মেয়েদের এই যে নিজস্বতা, স্বাধীনতা, এটা মেয়েদের দেওয়া উচিত। মেয়েরা সঠিক সিদ্ধান্ত নিতে জানে এবং নেয়। মেয়েরা একটা দেশকে এগিয়ে নিতে পারে। কর্মক্ষেত্রে কিংবা রাজনীতিতে নারীদের ভূমিকা এবং অবস্থান নিয়ে কথা শুনছিলাম বিরতির আগে শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য, তার কাছ থেকে ফিরছি জামাতের নেত্রী অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী আপনার কাছে। অনেকগুলো বিষয় বললেন আপা, কিন্তু সাথে আমি একটু অ্যাড করে দিই, তা হচ্ছে যে জনপ্রতিনিধি হওয়ার জন্যে আসলে আপনাদের তো মনোনয়ন প্রয়োজন হয় যে দলগুলোই আছেন না কেন, কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের ক্ষেত্রে দেখি যে জনপ্রতিনিধি হওয়ার জন্য তারা নিজেরাই আগ্রহ প্রকাশ করে এবং সেখান থেকে বাছাই করা হয়। অনেক প্রতিদ্বন্দ্বী থাকে, একই আসনের একাধিক প্রার্থী, সেক্ষেত্রে জামাত ব্যতিক্রম। খুব সম্ভবত আপনারা
নিজেরা থেকে এই আগ্রহটা ব্যক্ত করেন না। আপার বক্তব্য হচ্ছে জনপ্রতিনিধিত্ব এই সামনে আসা এটা দলীয় সিদ্ধান্তের উপর তো ডিপেন্ড করে না, নিজের এগিয়ে আসতে হবে। 24-এও যেমন নিজেরাই নেমেছিল, এটি তিনি সুস্পষ্টভাবে বলেছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, ধন্যবাদ। এই প্রশ্ন আসলে বারবার আমার কাছে একটু অবাক লাগে একটাই যে সাংবাদিক থেকে শুরু করে সবাই শুধু একটাই প্রশ্ন করেন যে নারী কেন দেয়া হলো না, কিন্তু নারীর কেন স্পেসটা নিরাপদ না, এই বিষয়টা কিন্তু সমান আলোচনায় আসে না। এটা প্রায়োরিটি পাওয়া উচিত যে কেন নারীরা স্বাধীনভাবে নিজেরা নামতে পারছে না। অবশ্যই 24-এর আন্দোলন, 71-এ আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমরা নিজেরাও পারফর্ম করেছি 24-এও আমাদের নারীরা, কিন্তু নারীরা কেন তাদের ফ্যামিলি থেকে তারা নিশ্চিন্তে তাদের মেয়েকে বের করে দিতে পারছে না, অথবা তার স্ত্রীকে অথবা তার বোনকে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছি না। আপনি দেখেন এই যে নারী দিবসের কথা বললেন, কালকেই তো হয়ে গেল, আমিও কয়েকটা আলোচনায় ছিলাম নারী দিবসের। সবচেয়ে দুঃখজনক বিষয় যে নারী দিবসগুলো পালন করছি আমরা, সেই নারী দিবসে বসে আমরা দেখি যে রুট লেভেলের কথা বাদ দিলাম, টপ লেভেলে এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখেছেন আপনার আসমা সাদিয়া রুনা, এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি কিন্তু এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়, তাই না? সেই জায়গাটা কিন্তু টপ লেভেলে উনি ছিলেন, কিন্তু সেখানে উনি নিরাপত্তার সাথে কি কাজ করতে পেরেছেন? দেখেন, উনি যখন অনৈতিকতাকে সাপোর্ট দেননি, তার ডিপার্টমেন্টে যে অর্থনৈতিক কেলেঙ্কারি সেটাতে তিনি সিগনেচার করছেন না, যার কারণে একজন পিয়নের কি এত বড় সাহস হয়ে যায় যে সে ডিপার্টমেন্টের হেডকে হত্যা করা? তাহলে দেখেন একজন নারীর এই যে নিরাপদ যে তার যে 4টা শিশু, আজকে আমি বলছি যে নারীরা এগিয়ে আসছে না, কিন্তু এই যে 4টা শিশুর নিরাপত্তা তাদের দায়িত্ব কে নিচ্ছে বলেন? কয়জন কে বলেছে? সরকার পক্ষ থেকে কি বলা হয়েছে যে এমন একটা যে শিক্ষাবিদ যে সততা এবং নিষ্ঠার সাথে সে তার কি বলে প্রফেশনাল দায়িত্ব পালন করছিল, সেখানে এই 4টা বাচ্চার দায়িত্ব সরকার নিয়েছে? এই যে সিকিউরিটি এনশিওর যদি না হয়, তাহলে কোনো নারীরা আসলে যারা এসেছে তারাও হারিয়ে যাবে। গতকাল আমি ছাত্র শক্তি, মহিলা শক্তি নামে বের হচ্ছে যেটা নারী শক্তি, সেই প্রোগ্রামে গিয়েছিলাম এনসিপি। তা অনেকে হারিয়ে গেছে কেন? 24-এ অনেক নারীদেরকে আমরা সামনে দেখেছি না, তারা কেন এখন সামনে আসতে পারছে না? এই যে তাদের পেছনে যে হ্যারাসমেন্ট হয়েছে, সাইবার বুলিং থেকে শুরু করে ফিজিক্যাল, এবং তাদের যে ভয় ভীতি দেখানো, তাদের যে হেনস্থা, সহিংসতা, এগুলো অনেকগুলো কারণ। বলছি যে হচ্ছে ওই পেছনে টেনে ধরা হয়, একটা পর্যায় পর্যন্ত এগিয়ে দেওয়া হয়, তারপরে সে যখন নিরাপদে পরিপূর্ণভাবে যখন নারী তার অধিকার বুঝতে চায় তখন কিন্তু বুঝতে দেওয়া হয় না, সে নিরাপদে বিচরণ করতে পারে না। তার সেখানে নিরাপত্তা দেখেন, আন্দোলন সংগ্রাম কখনো তো আপনার সেফটি সিকিউরিটি দিয়ে হয় না। আপনি 24-ও যদি ধরেন, আপনি পুলিশ যখন গুলি করবে তখন তো আপনি গুলির সামনে যখন দাঁড়াবেন, ওখানে তো আপনি সেফটি সিকিউরিটির কোনো সুযোগ থাকে না, আপনাকে বিপদ বুঝেই ওখানে দাঁড়াইতে হচ্ছে। ওভারঅল আপনি যদি এইটা বলেন যে শিশু ধর্ষণ বেড়েছে, নারী ধর্ষণ বেড়েছে, সেইখানে সিকিউরিটিটার দরকার, সেখানে দর্শকদের বিচার হওয়া দরকার, তাহলে সেটা আপনি বলতে পারেন। সেখানে নারীরা আপনার স্পেস দেখে তারা যখন নিরাপদ একটা এনভায়রনমেন্ট দেখবে, তখন কিন্তু তারা দলে দলে তারা পার্টিসিপেট করতে আসবে, তাই না? কিন্তু এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিতে হবে, কিন্তু আপনার অধিকারের জন্য আপনাকেও তো নামা দরকার। এখন আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ সব সময় কিন্তু গতিশীল এবং কন্টিনিউয়াস প্রসেস তারা কাজ করছে। তারা উইমেন অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, এই ধরনের প্রোগ্রাম আমরা রেগুলার করছি। এই যে নারীর মর্যাদা, আচ্ছা, নারীর মর্যাদা যে সমাজে স্বীকার করা হয় না, সেখানে নারীরা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক। একটা নারীকে কতটা মর্যাদা দেয়া হয়েছে দেখেন। আমাদের সমাজে আমরা শুধু প্রফেশনাল সাইডটাকে দেখি, একটা নারীর যে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, তাকে যে মাতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, দেখেন কোরআনে এত সুন্দরভাবে এসেছে, সূরা কাহাফের 18 নম্বর আয়াত, এটা সবার জানা উচিত যে একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান করেছেন। এখানে প্রথমে বলা হয়েছে ওয়াসওয়াইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা। মানে বলা হয়েছে তোমরা মা বাবাকে, হে মানব সমাজ, তোমরা মা বাবাকে সম্মান করো। একজন নারী তাকে 10 মাস তাকে পেটে ধারণ করে এবং তাকে জন্মদান করে। দ্বিতীয়ত হচ্ছে তাকে জন্মদান করে, তৃতীয়ত হচ্ছে তাকে দুধ পান করায়, 30 মাস লেগে যায়। তাহলে দেখেন এই 3টা কারণে কিন্তু, এই যে 3টা মর্যাদা আমাদের সমাজে, যে একটা অংশ নারীবাদী যারা, তারা কিন্তু এটাকে স্বীকার করতে চান না। এই মর্যাদাটাকে নারীকে সবার আগে দিয়ে তারপর অন্যান্য কাজের সুযোগ। আর কর্মক্ষেত্রে নারীদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা নারী পুরুষ বলে সমাজে কোনো বিভাজন রেখা টানতে চাই না, কারণ অ্যাজ এ সিটিজেন হিসেবে আপনার রাইটস আমার রাইটস, তাই না? এই জন্য আমরা মনে করি যে প্রত্যেক সিটিজেন হিসেবে সবাই যার যা সক্ষমতা আছে, যোগ্যতা আছে, সেই যোগ্যতার ভিত্তিতে সে কাজ করবে এবং সেখানে সে স্বাধীন। এই বিষয়টা আমরা সামাজিকভাবে
ভাই সেই এটাই স্বাধীনতা বলছি, সে ভোগ সোশিও করতে কালচারাল পারে না। পরিবেশটা এমন সেখানে স্বাধীনভাবে নারীরা কাজ করতে পারছে না, যার কারণে এই ব্যারিয়ারটা নারীরা ফিল করছে। সকল তাহলে নারীদেরকে, নারীদের এই পার্টিসিপেশন। ব্যারিয়ার্সটা ভাঙার আপনি সেই পুরুষতান্ত্রিক সমাজ বলছেন, সেই পুরুষতন্ত্রের উপরই আপনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে আপনারাই ভাঙেন, তারপর আমি যাব। না, এখানে ভাঙার নারীদেরকে জন্য নারীদেরও তো সংগ্রাম মুখর নারীদের হতে হবে। সংগ্রাম, আমরা সংগ্রামে অবতীর্ণ আছি। আমরা বললাম যে পলিটিক্যাল পার্টিজ হিসাবে আমরা সবসময় 50% মানে নারীরা আমাদের সবসময় সক্রিয় আছে। তারা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা সেন্ট্রালি কাজ করছে, এবং সোশিও কালচারাল পরিবেশটাকে চেঞ্জ করতে হবে। আসলে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম একটা বড় একটা অর্জন তারা অ্যাচিভ করেছে, এটা স্বীকার করতে হবে। যে আমাদের সমাজে মনে করা হতো যে পর্দা করলে নারীরা কিছু করতে পারবে না, তারা ঘরের মধ্যে থাকবে। একটা সময় কিন্তু এরকম ছিল। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আমরা রুট লেভেল থেকে এটা কাজ করছি যে নারীদেরকে পর্দা তো সেই জন্যই যে নারীরা বাইরে কাজ করতে পারবে, সমান ধরনের অংশগ্রহণ করতে পারবে। পর্দা তো ঘরের জন্য না, পর্দা তো বাইরের জন্য। এই জিনিসটা আমি মনে করি এখন সোশিও ইকোনমিক্যাল এবং আপনার কালচারালি একটা স্টাবলিশড হয়েছে। না, নারীরা হিজাব করে সব কিছু করতে পারবে, যার কারণে অনেক হিজাবি পর্দাশীল পরিবারের মেয়েরা এখন কিন্তু তারা সমান রোল প্লে করছে। হ্যাঁ, তো এটা একটা অর্জন আমি মনে করি, এবং বাংলাদেশ জামাত ইসলাম এই গ্রাজুয়ালি আরও বেশি ইমপ্রুভ করবে, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী সামনে পরিবেশটা সরকারি যদি সহায়তা থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যদি আপনার সাপোর্ট থাকে, এবং পলিটিক্যাল পার্টিসগুলো যদি অ্যাওয়ার থাকে, তাহলে অবশ্যই পরিবেশটা আমাদের গ্রাজুয়ালি ইমপ্রুভ করবে ইনশাল্লাহ, জি, আমরা ধন্যবাদ। আশাবাদী। শাম্মী আক্তার, যদি সরকারের রাষ্ট্রের মূল দায়িত্ব, যদিও একটা দেশে তো আসলে সরকার এবং শ্যাডো সরকার বিরোধী দল থাকে, তো সেই হিসাবে দুজনেরই দায়িত্ব আছে, কিন্তু প্রধানতম দায়িত্ব তো সরকারি দলের। তো এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আপনার সরকার, আপনাদের সরকার বা আমাদের সরকার কি কাজ করবে? এরকম পদক্ষেপটা কি নতুন? দেখুন, বিএনপি সবসময় নারীবান্ধব একটা দল। নারীদেরকে বিএনপি অনেক সম্মান করে এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করে সার্বিকভাবে। সেই ক্ষেত্রে আপনি দেখেন বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় ছিল, এর মধ্যে ফ্যামিলি কার্ড ছিল, নারীর নিরাপত্তা সুরক্ষার বিষয় ছিল, এবং নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয় সেটা নিয়ে কাজ করবে বলা হয়েছিল, এবং ফ্রি ওয়াইফাই সিস্টেম যাতে নারীরা ব্যবহার করতে পারে সেই সুবিধা দেওয়া হবে। নারীদের জন্য সিটিতে আলাদা বাস সার্ভিস, যেখানে নারী চালক থাকবে, নারী যাত্রী থাকবে, সেগুলো নারীর নিরাপত্তা সুরক্ষার জন্য চিন্তা করেই কিন্তু প্রবর্তন করা হয়েছে। ইতিমধ্যে এগুলো সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়ন। ফ্যামিলি কার্ড আগামীকালকে আপনার করের বস্তিতে পাইলট প্রকল্প যেটা, সেটা উদ্বোধন হচ্ছে। সুতরাং সরকার সুস্থ সবলভাবে তার যে নির্বাচনী ম্যানিফেস্টোগুলো ছিল নারীদেরকে লক্ষ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যেই কর্ম পরিকল্পনা করেছিল সেগুলো বাস্তবায়নের পক্ষে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র পার্লামেন্টেই যে নারীকে মূল্যায়ন করার জায়গা আছে তা না, আপনি দেখবেন তৃণমূল পর্যায় থেকে একদম আপনি যদি টপ টু বটম সব জায়গায় কিন্তু নারীদেরকে আপনার মূল্যায়ন করার অনেক সুযোগ আছে। সেটা আপনার জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, তারপরে আপনি সর্বশেষ আপনার পার্লামেন্টে আছে। সো এই সুযোগগুলো কাজে লাগিয়ে নারীদেরকে আরও যাতে সামনে এগিয়ে দেওয়া যায় সেই চেষ্টা বিএনপি অবশ্যই করছে এবং করবে। সেই চেষ্টার তো সামনে একটু একদমই জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একটু প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে সংরক্ষিত আসনে কাদেরকে নমিনেশন দেয়া হবে, যদিও সেটি হয়তো নীতি নির্ধারকরাও ডিসিশন নেবে, কিন্তু সেটি কি এক পরিবারের? এর আগে আমরা তো দেখেছি যে এক পরিবার থেকে দুজন এমপিও ছিল। আবার এটিও বাস্তবতা যে হাজব্যান্ডও হয়তো বিএনপি নেতা, ওয়াইফও হয়তো নেত্রী। তো সেক্ষেত্রে আসলে ব্যালেন্সটা কিভাবে করবেন এবার, বা কারা পাচ্ছে, এরকম কি এখন সিদ্ধান্ত হয়েছে? না, এরকম কিছু এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছে কন্টিনিউয়াসলি, তাদের ভূমিকা রেখেছে, রাজনৈতিকভাবে দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারপরে হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল সরাসরি, যাদেরকে নমিনেশন দেওয়া সম্ভব হয়নি, এটা যারা হচ্ছে নির্যাতিত নিপীড়িত এরকম কর্মী দলের যারা দীর্ঘদিন ধরে আছে দলের সঙ্গে, এগুলোকে বিবেচনায় নেওয়া হবে। কিন্তু সব যে শুধু এটাই দেওয়া হবে সেটাও বলা যাচ্ছে না। সব বিচার বিশ্লেষণ করে নীতি নির্ধারণী যে বডি আছে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। তো সেক্ষেত্রে একদমই বিএনপি এই যে একদম একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেক্ষেত্রে একদম প্রচুর সংখ্যক সংরক্ষিত আসনেও তাদের নারীদের দেওয়ার সুযোগ থাকবে। তো আমরা খুব ফোকাসড কিন্তু নারী নেত্রীর সংখ্যা এতটা দেখছি না। তাহলে এত নারী নেতৃত্বের কোত্থেকে দিবেন? তৃণমূল থেকে? না, সেটা বলা যায় না যে মানে তৃণমূল থেকে।
সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করেই তো দেওয়া হবে। যারা নির্বাচনে নমিনেশন পেয়ে নির্বাচন করেছেন সবাইকে কি ধারণা করা হয়েছিল যে তারা নমিনেশন পাবে? সবাইকে কিন্তু ধারণা করা হয়নি যে তারা নমিনেশন পাবে। যাদেরকে ধারণা করা হয়েছিল নমিনেশন পাবে তারা পায়নি, কিন্তু যাদেরকে ধারণা করা হয়নি তারা পেয়েছে। তাহলে এইখানেও দেখবেন যে দল নিশ্চয়ই যারা ক্যাপাবল এরকম লোকজন খুঁজে বের করেই নিশ্চয়ই দিবেন। সেটি কি আপনি যেমন তৃণমূলের সাথেও আছেন, আপনারা সিলেক্ট করে সুপারিশ করবেন না কেন্দ্র আপনাদেরকে বলে দিবে? না না, এটা তো দলের কাছে তো মানে আপনার ধরেন আপনার যে ডাটা, এই ডাটা তো দলের কাছে আছে। আপনি তো হুট করে এসে দল করছেন না। আপনার এই যে বিগত বছরগুলোতে আপনার কি ভূমিকা ছিল, আপনি লড়াই সংগ্রাম কি করেছেন, বা আপনি কি সেফ সাইডে চলে গিয়েছিলেন, বা আপনি কি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আপনি নমিনেশন চেয়েছিলেন কিনা, এগুলো তালিকা তো দলের কাছে আছেই। তারপরে নীতি নির্ধারণী ফোরাম মানে আপনার স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই বসবেন, তারা কথাবার্তা বলে হয়তো সিদ্ধান্ত নেবেন। চেয়ারম্যান স্যার হয়তো স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করে, দলের মহাসচিব আছেন, সবাই আলোচনা করেই হয়তো সিদ্ধান্ত নেবেন। জামাত কি ভাবছে তাদের সংরক্ষিত নারী আসনের বিষয়ে? আচ্ছা, সিদ্ধান্ত কি হয়ে গেছে আপনাদের? আপা শুধু একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপা এত বড় একটা দলের মহিলা অংশ আছে, তাই না? মহিলাদের সিলেকশন দেয়া হবে সংরক্ষিত নারী আসনে, কিন্তু এখানে কিন্তু সম্মানজনক এটা ছিল নারীদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আসবে, তাই না? নারী অঙ্গনটা তো নারীদের কাছে ক্লিয়ার। আমাদের স্ট্যান্ডিং কমিটিতে একজন নারী আছেন, সুতরাং স্ট্যান্ডিং কমিটির মিটিং হলে ওনার সেখানে কথা বলার সুযোগ আছে, ওনার ভূমিকা রাখার সুযোগ আছে। আচ্ছা, তো আমাদের যেমন দেখেন এত ঋণ খেলাপিদেরকে ওনারা নমিনেশন দিয়েছে, কিন্তু অনেক নারী, ফেমাস নারী, অনেক প্রমিনেন্ট যাদের আমরা নাম জানি, তারা কিন্তু পাননি নমিনেশন, এবং তারা অনেক মিডিয়ার কাছেও তারা অনেক মানে তাদের আবেগকে সংগ্রহণ করতে পারেনি, তারা প্রকাশ করেছেন। সেটা আর কি আমি দেখলাম যে আসলে নারীদের মানে যোগ্যতা অনুযায়ী যে প্রত্যেকটা দলেই তাদের মূল্যায়ন হওয়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না। আমাদের আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমাদের নারীদের যে কটা আসন আমাদের পাওয়ার সম্ভাবনা আছে, সেদিক থেকে সারা দেশ সামনে রেখে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে যেন কাভার করে, আমরা নারীদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দিয়েছি, এবং সেটা আশা করি চূড়ান্তভাবে যখন প্রকাশ হবে আপনারা জানবেন। আমাদের সেখানে তো ডিসিশন মেকিং এর জায়গা আপনারা নেই না, আমরা তো আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা এটা মানে ডিসিশনের মতোই, জাস্ট ওনারা আপনার ফর্মালিটিস যেটা মেনটেন করা বিবেচনা করে সেটা মেনটেন করবেন। চূড়ান্ত বিষয়টা আসলে নারীদের বিষয়গুলো আমাদের উপরে ছেড়ে দেওয়া হয়। আপনারা সংসদের যে বিষয়টি, সংসদ সদস্য এরপরে সংরক্ষিত হন অথবা এখন এটা তো পুরুষেরাই দেন না, সেটা তো এখন নীতি নির্ধারণী বডি, আমাদের যখন এটা কমিটি গঠন হবে তখন, আর চূড়ান্ত আমাদের যেমন যখন একটা জিনিস সিদ্ধান্তে আসতে হয়, প্রয়োজনে আমাদের শুরার কাছে সেটা পেশ করা হয়, তাহলে শুরার তো সর্বোচ্চ আপনার এখানে ভূমিকাটা, এখানে যারা রোকন আছে তাদের ভোট এবং শুরার যারা মেম্বার ইলেক্টেড হন তাদের মতামত সব কিছু মিলেই আমাদের হয়, আমাদের একক কোনো সিদ্ধান্তের সুযোগ নেই। সেক্ষেত্রে আপনারা এবার শ্যাডো গভর্নমেন্টে আছেন, আপনাদের মধ্যে যারা নারী নেতৃত্বে বা সংসদেও যাবেন, আপনারা এবার কি ভূমিকা রাখবেন চিন্তা করেছেন? সামনের যে সরকারের সাথে বিরোধী দল হিসেবে কিভাবে ভূমিকা রাখবেন? জামাত শুরুতেই বলেছে, আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন যে জামাত একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল। আগে তো আমরা দেখেছি গৃহপালিত বিরোধী দল ছিল, তাই না? তো নিশ্চয়ই সেটা আমরা এখন আর আশা করি সেটা হবে না। জামাত খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করবে, বিরোধী দল হিসেবে ইফেক্টিভ রোল প্লে করা যায়, সেই জন্য শ্যাডো গভর্নমেন্ট একটা ফর্ম করারও চিন্তাভাবনা আছে, অলরেডি সেভাবে কাজও হচ্ছে। তো আমরা আশা করব যে সরকারের সাথে যেন ইফেক্টিভ রোল প্লে করা যায় বিরোধী দল হিসেবে, কারণ একটা দেশ পরিচালনার জন্য আসলে ইফেক্টিভ বিরোধী দল না থাকলে একটা দেশ আসলে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। সমন্বয়ের মাধ্যমেই সেটা সরকারও সেই স্পেসটা দিতে হবে বিরোধী দলকে গ্রহণযোগ্যতার মাধ্যমে। তো আমরা সেভাবেই কনস্ট্রাকটিভ রোল প্লে করার চিন্তা করছি। নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন, নিরাপত্তার জায়গায় আপনারা কোথায় কোথায় এখন ঘাটতি দেখছেন এবং সরকারের কোন বিষয়গুলো বেশি আমলে নেওয়া দরকার বলে মনে করছেন? আসলে এই যে প্রশাসনিক যে স্টেপটা, হ্যাঁ, আইন যেটা আমরা জানি আইনের শাসন, তাই না? সুশাসনের জন্যই তো মানুষ সংগ্রাম করেছে। সুশাসন অথচ এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে দলীয় বিবেচনায় যখন ডিক্টেট করা হয় তখন কিন্তু আসলে বিচার বিভাগ আর স্বাধীনতা থাকে না। বিচার বিভাগের কয়েকটা জায়গায় আপনারা দেখেছেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তাই না?
এই যে চিফ প্রসিকিউশন, হ্যাঁ, সেখানেও প্রসিকিউটর চেঞ্জ হয়েছে, আপনারা দেখেছেন ট্রাইব্যুনালে বিভিন্ন জায়গায় এরকম চেঞ্জ আসছে। তো আসলে আমরা আশা করব যে সরকার দলীয় বিবেচনার বাইরে রেখে জনগণের প্রায়োরিটিকে সামনে রেখে, জনগণের ডিমান্ডকে সামনে রেখে সরকার তার বিশেষ করে আইনগত যে স্টেপ সেটা নিবে। নারীদের ক্ষেত্রে এই যে আমাদের দেখেন গত 5 বছরে 2বার করে সংশোধনী এসেছে, হ্যাঁ, অধ্যাদেশ হয়েছে, কিন্তু নির্যাতনের মাত্রা কি বেড়েছে না কমেছে বলেন? বেড়েই যাচ্ছে। এই যে রমাদানের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল, একটা শিশু দেখেন, মানে আমি তো বলি যে সিনেমার দৃশ্যকে হার মানাবে, গলা কাটা শিশু, সে দৌড়াতে দৌড়াতে আসছিল, তার কতটা মানে নির্মম একটা, এবং চিন্তা করা যায় না যে কোনো সভ্য সমাজে এটা হতে পারে। তাহলে এই ব্যাপারে স্টেপগুলো কি হচ্ছে? তারপরে নসিনীতা আমেনাকে যেভাবে হত্যা করা হলো, তাই না? তারপর আপনার ঝিনেদাতে যে তার দাদির কোল থেকে নিয়ে দাদিকে হত্যা করা হয়েছে, তাহলে তো পাশবিক একটা সমাজে পরিণত হয়েছে। এই ব্যাপারে আইনগত কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে? প্রশাসন কি ভূমিকা নিয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন দলীয় হয়ে যাচ্ছে, দলীয় ডিকটেশনে চলছে। এই ব্যাপারে আমরা বলবো সরকারকে শক্ত স্টেপ নিতে হবে। বিশেষ করে প্রশাসন দলীয় হয়ে যাচ্ছে নাকি আগেই দলীয় হয়ে গিয়েছিল? হ্যাঁ, দলীয় আগে তো দলীয় বিগত সময় ছিল, কিন্তু আমরা তো 24-এর পরে এই সরকার গঠিত হয়েছে, সরকার গঠনের 20 দিনের মধ্যে 15-20 দিনের মধ্যে কিন্তু এগুলো শুরু হয়েছে, কিন্তু এখানে আমরা কিন্তু কার্যত কোনো অ্যাক্টিভ কোনো রোল দেখতে পাইনি। একটা বিবৃতি দেয়া বা একটা সরকার থেকে একটা বলে দেয়, এটার মধ্যে তো আসলে না। এত মানে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, সেই ভিকটিমকে সাপোর্ট দেয়া, হ্যাঁ, যেই সাপোর্টগুলো দেওয়া দরকার, এগুলো ছাড়া তো আসলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না। এই জন্য আইনের শাসন বাস্তবায়নের জন্য বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, প্রশাসনের নিরপেক্ষ রোল প্লে করতে হবে। এই যে দেখেন তাহিয়ার ঘটনাটা, প্রশাসন বলেছে যে যখন থানায় নিয়ে গেল মামলা দেওয়ার জন্য, তখন বলল যে এটা তো একটা দুঃখজনক ঘটনা, ঠিক আছে, তবে মাইনা নেন, বিষয়টা মাইনা নেন। দেখেন সে মামলাটা নিতে চাইল না, পরে ঘেরাও করে গেল। এখানেই তো হাতির ঝিল, আপনারা জানেন, সমস্ত জনতা ঘেরাও করে ফেলেছে সেই থানা। তাহলে এরকম ক্ষেত্রে এখানে প্রশাসনের ভূমিকাটা কি জনগণ চেয়েছে এবং কি হওয়া উচিত ছিল? এখানে সরকারের তো শক্ত স্টেপ হওয়া দরকার ছিল। আমি মনে করি সরকারের একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে এখানে স্টেপ নেওয়া দরকার ছিল যে আমাদের সমাজে একটা শিশু নিরাপদ থাকতে পারছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে ওইরকম কোনো ইফেক্টিভ কোনো আমরা পদক্ষেপ দেখিনি, কোনো স্টেপ নিতে দেখিনি। শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী, আপনার কাছে একটু আসি। দলীয় বিবেচনায় অনেক কিছু নেওয়া হচ্ছে, প্রশাসনকে দলীয়করণের অভিযোগ আগে ছিল, যার বিপরীতে 24 সংগঠিত হয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো এখনও কিন্তু অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী দিলেন। আপনার বক্তব্য একটু শুনতে চাই। এটা তো নতুন কোনো বিষয় নয় যে একটা সরকার গঠনের পরে সেই সরকার তার পছন্দনীয় এক্সপার্টদের বিভিন্ন জায়গায় পদায়ন করে এবং তার সরকারটা যাতে স্মুথলি রান করাতে সে পারে, তার তো একটা পরিকল্পনা থাকে। যিনি সরকারে যান তার একটা পরিকল্পনা থাকে, তার প্রশাসনকে এফেক্টিভ করবার জন্য যে লোকগুলোকে, যে এক্সপার্টগুলোকে দরকার, তিনি সেই লোকগুলোকে পদায়ন করেন, যাদের সঙ্গে তিনি কমফোর্ট ফিল করবেন কাজ করে, এবং তিনি যেটা চাচ্ছেন সেই কাজটা করিয়ে নিতে পারবেন। অবভিয়াসলি সেটা রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। এখন যুক্তরাষ্ট্রেও দেখবেন আপনি তাদের নির্বাচনের পরে, যেমন বুশ প্রশাসনে যারা ছিল, পরবর্তী যিনি নির্বাচিত হলেন তিনি এসে কিন্তু বুশ প্রশাসন সবাইকে বের করে দিলেন এবং তিনি নতুন সেট আপ নিলেন। এটা হয়ে থাকে। আর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সব সরকারের সময়ই এই যে নিয়োগগুলো হয়, যেগুলো রাজনৈতিক যে নিয়োগগুলো হয়, এগুলো তো নতুন কোনো না যে এখন বর্তমান প্রধানমন্ত্রী প্রথমবারের মতন এই পদক্ষেপ নিয়েছেন, এর আগে এই ঘটনাগুলো ঘটেছে এবং প্রত্যেক সরকারই তার পছন্দের লোক দিয়ে তার কাজগুলো যাতে স্মুথলি সে করাতে পারে সেই কাজটা করে। এখন প্রশ্ন হচ্ছে যাকে বসানো হয়েছে তিনি মেধাবী কিনা, তিনি যোগ্য কিনা, সে যোগ্য লোকটাকে বসানো হয়েছে কিনা। চেঞ্জটা তো এটা একটা সাধারণ বিষয়, এটা হয়েই থাকে, এটা হবে, এটা নতুন কিছু না। কিন্তু যাকে বসানো হয়েছে সে দেশের জন্য কাজ করছে কিনা, মানুষের জন্য কাজ করছে কিনা এবং সে যোগ্য কিনা, এটা দেখতে হবে। এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে এটা নিয়ে কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় উনি বলছিলেন যে প্রধানমন্ত্রীকে স্টেপ নেওয়া দরকার ছিল, যে কি তাহিয়ার ঘটনা নিয়ে। একটা তাহিয়াকে নিয়ে তো প্রধানমন্ত্রী স্টেপ নিচ্ছেন না, পুরো দেশের সকল নারীকে যাতে তিনি সুরক্ষা দিতে পারেন, তাদের নিরাপত্তা দিতে পারেন, সেই চিন্তাভাবনা থেকেই তো তিনি তার পদক্ষেপগুলো নিচ্ছেন এবং পর্যায়ক্রমিকভাবে সেগুলো তিনি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। তাহলে এগুলোকে খাটো করে দেখবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তিনি
যেহেতু তিনি সবসময় তার বক্তব্যে এটা বলেন, তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখেন যেই তিনজন মানুষ, সেই তিনজন মানুষই নারী। একজন ছিলেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দ্বিতীয়জন হচ্ছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, এবং তৃতীয়জন হচ্ছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাহলে তিনজন নারী তাকে প্রভাবিত করেন তার জীবনে। তাহলে নারীকে রেসপেক্ট করার যে জায়গাটা, সেটা তো তিনি পরিবার থেকে পেয়ে এসেছেন। এই শিক্ষাটা তিনি পরিবার থেকে নিয়েছেন, এবং দেশের সকল নারী যাতে সুরক্ষিত থাকতে পারেন, তাদের একটা মর্যাদাপূর্ণ সমাজে বসবাস করতে পারেন, সেই চিন্তা থেকে তিনি যে কর্ম পরিকল্পনা করেছেন, সেগুলোই কিন্তু তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানগুলো তিনি ধীরে ধীরে বাস্তবায়নের পথে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। আপনি যেমনটা বললেন যে সরকার তো তার আস্থাভাজন কিংবা যোগ্য লোকই বসাবে, তো সেই যোগ্য লোক সামনে তো একদিক থেকে ঈদ আসছে, আরেক দিক থেকে মধ্যপ্রাচ্যের যে সংকট দেখেছেন নিশ্চয়ই, যে আমাদের জ্বালানি সংকট তো যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত সংকট নেই, কিন্তু এই সংকট যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে সেই লোকদের দিয়ে আমরা কতটা মোকাবেলা করতে পারবো? নির্বিঘ্ন সামনে ঈদ রয়েছে, সবকিছু মিলে কি প্রত্যাশা করছেন? দেখুন, আমি যতদূর জানি যিনি জ্বালানি মন্ত্রী তিনি বারবারই বলেছেন যে এখানে কোনো সংকট নেই, এটা তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পানির ট্যাঙ্কির মধ্যে তেল নিয়ে লুকিয়ে রেখেছে, এবং আপনার মাটির নিচে খুঁড়ে পাওয়া গেছে তেল। তো এই কাজগুলো কিন্তু সরকার করেনি বা সরকারের লোক করেনি, এটা যারা ব্যবসায়ী তারা করে। এই যে সিন্ডিকেট ধরেন কোনো কিছু যদি দেখে যে মানে আপনার একটা কৃত্রিম সংকট কিভাবে তৈরি করা যায়, এটা কিন্তু সিন্ডিকেটরা সবসময় করার চেষ্টা করে। জ্বালানি তেল নিয়ে যেই প্যানিকটা এই মুহূর্তে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে ওই অসাধু চক্র, ওই সিন্ডিকেট যারা হচ্ছে এটি সমাজে কৃত্রিম একটা সংকট তৈরি করতে চায়, এটা তাদের তৈরি। সরকার বারবারই বলছে যে তাদের তেলের মজুদ রয়েছে, এবং আরও দুটো জাহাজ মানে তেলবাহী দুটো জাহাজ এসে বন্দরে ভিড়বে, সেই রকম বক্তব্য তিনি দিয়েছিলেন। এবং সরকারের তরফ থেকে মানে সর্বত চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ যাতে সঠিকভাবে নির্বিঘ্নে ঈদের সময় বাড়িঘরে পৌঁছাতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই প্রচেষ্টা করা হচ্ছে। এখন যুদ্ধ লাগলে, যুদ্ধ বিগ্রহ তো এটা তো মানুষের মানে আকাঙ্ক্ষিত কোনো বিষয় না, কিন্তু অনাহত কোনো কিছু যদি ঘটে যায়, সেই সময় যদি কোনো মারাত্মক মানে সমস্যা তৈরি হয়, সেটা সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকে আমরা দেখেছি যে সরকারের তো আর কি কোনো হাত থাকে না। আজকে আমরা দেখেছি যে এই সংকট মোকাবেলায় চায়নার কাছে সহযোগিতা সরকার চেয়েছে। আসবো আপনার কাছে। জ্বালানি সংকট নেই, সংকট অনেক সময় সিন্ডিকেট তৈরি করে, এটি বলেছেন, এটি সরকার করছে না, শুনেছেন নিশ্চয়ই। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু সরকারই, তাই না? সিন্ডিকেট ভাঙার দায়িত্বটা সরকারই করতে হবে। কারণ আমরা জানি যে স্বাভাবিক মিডল ইস্টের একটা বিরাট মানে যে আজকে যুদ্ধের ময়দানে আছে, এবং সেখানে আরেকটা বিষয় আছে, সেটা বিশাল একটা আমাদের শ্রম একটা শক্তি, তারা কিন্তু বেকার হয়ে যাবে। অনেকে তো যেতেও পারছে না, অনেকে ওখানে আটকে গেছে। এদেরকে সাপোর্ট দেয়া, হ্যাঁ, এদের ফ্যামিলিগুলো, আমি সেদিন এতে পড়তে গেলাম যে তারা বলেছে কেউ যে আজকে আমাদের যদি আমরা সেখান থেকে চলে আসি, আর আমরা যারা সরকারি জব করছি না, তাদের পরিবারগুলো ঈদ করতেও পারবে না, আমাদের পরিবার ঈদের খরচ দেওয়ার মতো অবস্থা হবে না। তো এতগুলো পরিবার, তাদের ব্যাপারে সরকারের অবশ্যই, যদিও সরকার নতুন ফর্ম হয়েছে, তারপরেও বিশেষভাবে এটা আমি মনে করি দেখা দরকার। কারণ এরাই তো আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের, তাই না? তারা আজকে এই কঠিন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। সুতরাং তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দেয়া এবং সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে ভূমিকা রাখা। দুর্নীতি, আসলে সব জায়গায় তো দুর্নীতি কাজ করে। বিগত সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে মূলত কিন্তু করাপশানের জন্য। আমরা 24-70 বাংলাদেশ চেয়েছি করাপশান ফ্রি সোসাইটি করার জন্য। এক্ষেত্রে আমি মনে করি অবশ্যই মানে সরকারের শক্ত স্টেপ নিতে হবে, করাপশান ফ্রি থাকা। করাপশান ফ্রি যদি আমরা করতে পারি প্রশাসনকে, তাহলে জনগণ অবশ্যই এর থেকে বেনিফিটেড হবে। সেটির ক্ষেত্রে গভর্নমেন্ট উদ্যোগ নিলে আপনারা কতটুকু সহযোগিতা করবেন? অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা আমরা সমাজের নাগরিক হিসেবে, তারপরে হচ্ছে আমরা বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা। আমি একটু অ্যাড করি, আমি আসলে ওনাকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম এই জন্য যে উনি বলছিলেন যে কার্যকর বিরোধী দল হিসেবে ওনারা ভূমিকা রাখার মানে চিন্তা ওনারা করেছেন, এবং যেটা আপনি বলছিলেন যে শ্যাডো গভর্নমেন্টের কথা বলছেন তারা, সেটাও মানে তাদের চিন্তায় রেখেছেন। এগুলো অবশ্যই পজিটিভ উদ্যোগ। কারণ ধরেন কার্যকর বিরোধী দল যদি না থাকে, তাহলে সরকারকে তো ফাংশনাল
করার জন্য কার্যকর বিরোধী দল দরকার। নিশ্চয়ই। সেখানে ওনারা যে গৃহপালিত বিরোধী দল হতে চান নাই, সেই জন্য তাদেরকে সাধুবাদ ধন্যবাদ আমি জানাতে চাই। ওনারা কার্যকর বিরোধী দল হবেন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এবং সরকারকে ফাংশনাল করার জন্য ওনাদের যথেষ্ট ভূমিকা আছে, সেটা সেই ওনারা সুযোগটা দিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি। কারণ আমরা দেখি আপা, একটা জিনিস একটু অ্যাড করি, দেখেন আমরা কিভাবে বুঝবো সেই সুযোগটা দিবে? কারণ এই যে জুলাই সনদের উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়েছি। এইভাবে বুঝবেন যে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান আপনাদের আমিরের বাসায় চলে গিয়েছেন, সেটা এনসিপির নেতা নাহিদের সেটা বাসায় গিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে একটা সুবাতাস আমরা ইতিপূর্বে বলবো। এটা কিন্তু ছিল না, এই কালচারটা আমি একটু অ্যাড এটা করি, স্থাপন যে করেছেন, স্পেস দিবেন। শাম্মী আপা, আমি একটু অ্যাড করি এমনি আপা আপনার কাছে ফেরার আগে। সেটি হচ্ছে যে গতকালকেই আমরা দেখেছি যে এই ঢাকার যে ওনাদের আমিরের আসনের পাশের আসন, সেই আসনের কর্নেল আব্দুল হক সম্ভবত আব্দুল বাতেন, তিনি সংবাদ সম্মেলন করেছেন যে ওখানে কিছু দুষ্ট চক্রকে নিবৃত্ত করতে গিয়েছেন, যে কারণে ওনাকে বাধার সম্মুখীন হতে পড়া হয়েছে এবং সেই আঙ্গুল তুলেছেন অভিযোগের বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দিকে। এ ব্যাপারে আসলে দৃষ্টিভঙ্গিটা কি? আমি এক্স্যাক্টলি বুঝলাম না আপনার প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় সংসদ, বিরোধী দলের সংসদ, সেই সংসদ সদস্য মিরপুরের একজন, তিনি অভিযোগ করেছেন যে ওখানে বেশ কিছু দুষ্ট চক্রকে বা চাঁদাবাজদের এটি তিনি নিবৃত্ত করতে গিয়েছেন, যে কারণে তাকে বাধার সম্মুখীন পড়তে হয়েছে স্থানীয় বিএনপি। উনি তো নিবৃত্ত করতে কিভাবে যাবেন? অবভিয়াসলি ওনাকে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে হবে। উনি যদি নিজেই পুলিশিং এর দায়িত্ব নিয়ে না, নেন, পুলিশিং এর কথা বলেছে যে পুলিশ তাকে সহযোগিতা করছে না। না না, পুলিশিং এর দায়িত্ব তো উনি নিজের হাতে তো তুলে নিতে পারেন না। উনি আইন প্রণেতা, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার দায়িত্ব তো ওনার না। পুলিশিং এর দায়িত্বটা পুলিশকেই করতে দিতে পুলিশকে হবে। বলেছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। কার্যকর ব্যবস্থা না নিলে উনি মানে যে পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি তার ঊর্ধ্বতন কারো কাছে যেতেন, ঊর্ধ্বতন কারোর সঙ্গে উনি কথা বলতেন। এটা কোনো মানে কথা হইলো যে উনি পুলিশ কথা শুনে না, এই জন্য উনি নিজেই চলে গেছেন পুলিশিং করতে? এটা তো হইতে পারে না। এগুলা ধরেন ওই মবক্রেসি স্টার্ট হবে, আপনি অরাজকতা তৈরি হবে, অরাজকতা তৈরি করতে দেওয়া যাবে না। এই জন্যই কার্যকর বিরোধী দলের ভূমিকার দরকার আছে এবং ওনারা যদি সেই ভূমিকাটা রাখেন তাহলে সরকারও ফাংশনাল হবে, সরকারকেও পজিটিভ উদ্যোগ মানে নিতে সরকার মানে আমি সুযোগ সেটা আপনাকে বলবো যে উনি যেহেতু ওই এলাকার সংসদ সদস্য, ওনার তো রাইট আছে, তাই না? প্রশাসনের সহযোগিতা নিয়ে তিনি এই স্টেপগুলো নিতে পারেন। এখন যদি এরকম হয় সে তারও উপরে লাল ফিতার দৌরাত্বের মতো সে আবার ওখানে যাবে, তাহলে তো যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল সেই অবস্থা হয়ে যাবে, তাই না? উনি যদি প্রশাসন ছাড়াই চলে যান, পুলিশিং এর দায়িত্বটা নিজে নিতে চান, তাহলে তো এটা আইন নিজের হাতে তুলে এই জন্য আমি এটাই বলছি যে আসলে সরকারি সহযোগিতা না থাকলে, সরকার যদি অ্যাকসেপ্ট না করে, জুলাই সনদে কিন্তু এটাই আছে যে এককভাবে কোনো একটা দলকে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে নীতিমালাগুলো আছে, তাই না, যদি সেভাবে পারফর্ম করে, জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু বিরোধী দলেরও কিন্তু এক্সিকিউশনের পাওয়ার কিছু ক্ষেত্রে তাদের আপনারা বিরোধী দলে ছিলেন, বিরোধী দলের এমপি মন্ত্রীদের যদি প্রশাসন সহযোগিতা না করে কিংবা পাত্তা দিল না, যদি পাত্তার, সেক্ষেত্রে আসলে কি তাদের কিছু করার আছে? না, সেই জায়গাটায় পরিবর্তনের জন্যই এই জুলাই সনদের কথা বলা হয়েছে। সেই জায়গাটায় পরিবর্তনের জন্যই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। মানুষ তো একটা ব্যাপক প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান সংগঠিত করেছে। ওই জায়গাটায় পরিবর্তন হতে বাধ্য। কারণ আমাদের নতুন যে প্রধানমন্ত্রী, তিনি অনেক পরিবর্তনের সূচনা ইতিমধ্যে কিন্তু করেছেন। উনি নিজের গাড়ি নিজে ব্যবহার করছেন, জ্বালানি তেল উনি নিচ্ছেন না সরকারিভাবে। তো এই যে পরিবর্তন, ওনার ১৬টার মতন বহরের গাড়ি ছিল, সেটা কার্টেল করে উনি 4টায় নিয়ে এসেছেন। এগুলো কি পরিবর্তনের সূচক না? অবভিয়াসলি পরিবর্তনের সূচক। ওনার নিজের রুমে উনি এসি বন্ধ করে রাখছেন, একটা লাইট জ্বালিয়ে উনি কাজ করছেন। এগুলি কি পরিবর্তন নয়? এই পরিবর্তনগুলিকে পজিটিভলি নিয়ে পরামর্শ দেওয়া যাইতে পারে যে মানে সরকার এই জায়গাটায় কি করতে পারে। সেটা না করে আপনি তো মবক্রেসি স্টার্ট করা যাবে না। এটা শান্ত একটা অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে আগাইতে হবে, স্টেবিলিটি আসা দরকার। মবক্রেসি করে আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো হয়েছে, না ওইটা মবক্রেসি করা হয়নি। এগুলো তো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সরকারি নিয়োগ তো নিয়োগের মতোই হয়েছে। এখন মবক্রেসি এখানে আপনি দেখছেন, এখানে বিএনপি বারবারই বলছে বিএনপি মবক্রেসির বিরুদ্ধে, মবক্রেসিকে সমর্থন করে। একটা হচ্ছে দেখেছি আমরা হয়তো স্বস্তির খবর, সেটি হচ্ছে যে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের সাথে যোগাযোগ চলছে, এটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আইজিপি বলেছেন যে মব সন্ত্রাস নির্মূলের করা হবে এটি। তো এই স্বস্তির খবরটাকে কিভাবে দেখছেন? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো খুব ভালো একটা খবর। তবে যে বিষয়টা আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলবো,
যে আমাদের এখন দৃষ্টিটাকে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য। কারণ হাদি হত্যাকারী ইন্ডিয়াতে চলে গেছে, সেখানে অ্যারেস্ট হয়েছে। সে কীভাবে অ্যারেস্ট হয়েছে সেটা আপনারা জানবেন। সে বাংলাদেশে আবার ঢুকতে গিয়ে সে অ্যারেস্ট হয়েছে। এই বিষয়টা আমার কাছে একটু মানে কনস্পিরেসি মনে হয়েছে, এবং আমার মনে হচ্ছে দৃষ্টিভঙ্গিটাকে একটু ঘোরানোর জন্য এটা আইওয়াস কিনা সেটা আমার ঘোরাচ্ছে কি ইন্ডিয়া না বাংলাদেশ? সেটা আসলে আমার মানে যৌথ, আমরা যতটুকু মনে করি যৌথ একটা কনস্পিরেসি এর মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আছে। মানে ভারত সরকারের সাথে কি বাংলাদেশ সরকারের সেই আন্ডারস্ট্যান্ডিং কারণ আমরা তো দেখেছি ওইটা যে হয়েছে? বারবারই যখন সাবেক যে প্রধানমন্ত্রী যে স্বৈরাচারী সরকারের প্রধানকে সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সুতরাং বারবারই তাকে, সে যখন এখানে আপনার রায় হয়ে গেল তাকে বারবার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, সেটার ক্ষেত্রে কিন্তু ভারত কোনো কর্ণপাত করছে না, তাই না? তো এখন আবার নতুন করে এই একটা ইস্যু হঠাৎ করে আনা হয়েছে। আমার কাছে এটা একটু মানে কনস্পিরেসি মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এখন কিন্তু দেশে একটা এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব কথা হচ্ছে, মিডিয়াতে সয়লাভ হয়ে যাচ্ছে, সেখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নেয়ার কোনো পরিকল্পনা কিনা আমি এটা ব্যক্তিগতভাবে মনে করছি। আপা ছোট্ট করে একটু শুনতে চাই। দেখুন, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা ওনারা কেন বলছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। যেখানে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, তারা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবার জন্য প্রস্তুতি নিয়েছেন, এগুলো সবই পজিটিভ উদ্যোগ। এর মাঝখান দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলে পরিস্থিতিকে জটিল করার জন্য, একটা অস্থিরতা তৈরি করবার জন্য এই যে কথাগুলো ছড়ানো হচ্ছে, এইটা বোধহয় এই সময়ে এসে ঠিক হচ্ছে না। কারণ এনাফ ইজ এনাফ। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে আমরা তারপরে একটা অন্তর্বর্তী সরকার আরও গেল প্রায় 1 বছরের উপরে, তারপরে আমরা একটা নির্বাচন পেয়েছি। সরকারটাকে কিছু কাজ করতে দেওয়ার, এই যে নতুন সরকারটা আসলো তাদেরকে কিছু কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাদের কাজগুলো যদি ভুল হয়, তারা যদি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কোনো কাজ না করে, তখন তাদের বিরুদ্ধে কথা বলেন, সেই সরকারের বিরুদ্ধে কথা বলেন। সরকার এখনও পার্লামেন্টে যেতেই পারলো না। জনগণের ভোটে যে পার্লামেন্ট নির্বাচিত হইল, সেই পার্লামেন্ট এখনও অধিবেশনই শুরু করতে পারলো না। এখনই যদি এত বিরোধিতা শুরু হয়ে যায়, তাহলে সরকার কাজ করবে কখন? না, আপনারা বলেছেন যে বিরোধী দলের কিন্তু সক্রিয় দেখতে চেয়েছেন, বিরোধিতা তারা তো ভুল ধরিয়ে দিবে, সেটিও তো হজম করতে হবে। না, আমরা তো হজম করছি, কিন্তু কথা হচ্ছে অস্থিরতা তৈরি করা যাবে না। উনি যেটা বললেন যে হাদি হত্যাকারী অ্যারেস্ট হয়েছে, উনি সেটা আমাদের কনস্পিরেসি দেখছেন। আলহামদুলিল্লাহ, হত্যাকারী গ্রেপ্তার হয়েছে, এটা তো ভালো জিনিস। এখন তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাকে তার শাস্তিটা নিশ্চিত করা যায়, এইটার ব্যাপারে আপনারা ভূমিকা রাখেন। তার শাস্তিটা বেশ নিশ্চিত করা হোক। কয়েকটি সংসদীয় আসন থেকে তাদের রেজাল্ট শিট, ব্যালট শিট চেয়ে পাঠিয়েছে, এবং পুনর্মূল্যায়ন হয়তো তাদের প্রসেস অনুযায়ী হবে, সে হয়তো সেটিকে বুঝিয়েছে। তো এটির সাথে হাদির খুনির গ্রেপ্তার হওয়ার কোনো যোগসূত্র দেখছেন কিনা? না, আমি কোনো দেখছি না। কারণ কোর্ট যদি পুনর্মূল্যায়নের জন্য সেটা পাঠিয়ে থাকে, সেটা কালেক্ট করে কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে, বিচার করবে। সেখানে সুবিচার পাবে, যিনি আর্জি জানিয়েছেন তিনি সুবিচার পাবেন, সেই প্রত্যাশা করি। এবং আমাদের সরকার অবশ্যই, এটা আমাদের সরকারের প্রমিস যে আমরা দেশে আইনের শাসন বাস্তবায়ন করব, আমরা গুড গভর্নেন্স করব, এগুলো আমাদের প্রমিস, এগুলো আমরা করব। সুতরাং এগুলো করার জন্য আমাদেরকে সময় তো দিতে হবে। অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, কতদিন সময় দিতে চান? সরকারের হানিমুন পিরিয়ড চলছে বলা যায়, তাদেরকে কি সময় দিবেন না আপনারা? আমি মনে করি আসলে সরকারে বসে কোনো হানিমুন পিরিয়ড লিড করার কোনো সুযোগ নেই। কারণ যেখানে যারা দায়িত্ব, সরকার একটা ক্ষমতা না, যারা দায়িত্ব মনে করে তাদের কিন্তু কোনো হানিমুন পিরিয়ড আমাদের প্রধানমন্ত্রী সুযোগ নেই। বলেছেন যে চলেন যুদ্ধে যাই। শুরু থেকেই প্রতিটি টাইম এবং প্রতিটি সেকেন্ডকে যে সরকার কাজে লাগাতে পারবে, সে সরকারই সাকসেসফুল হবে এবং দেশ বেনিফিটেড হবে। এই জন্য আমি মনে করি যে এত রক্তের বিনিময়ে এখন আমাদের হানিমুন পিরিয়ড পার করার কোনো সুযোগ নেই। আমরা সেটা মনে করছি না। আমাদের প্রধানমন্ত্রী মনে করছেন দেশ পরিচালনা মানে যুদ্ধে যাওয়া সমান কথা। অনেক গতকালকে সেটা বলেছেন অলরেডি। চলেন যুদ্ধে যাই। শাম্মী আক্তার এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আগামীতে বাংলাদেশ হয়ে উঠুক সংকট মোকাবেলা করে কল্যাণমূলক একটি দেশ। আর সেই কল্যাণমূলক দেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।